এতকাল ওয়াকার সাহেবকে ইউনূস এবং তার উপদেষ্টারা সেই নিতান্ত একটা মেড়া ভেবে এসেছেন। তারা জানতেন যে মেড়া লড়ে খুঁটির জোরে। মজাটা হলো সেই খুঁটি ছিল একটাই, সেই খুঁটি ছিল ইউনূসেরও যা খুঁটি, একই খুঁটি ছিল আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের। সেই খুঁটির নাম আমেরিকা, বাইডেন সাহেব। সে খুঁটি এখন নিজেই গায়েব। ফলে ওয়াকার সাহেব যেমন নড়বড়ে, ইউনূস মিয়াও তাই। নতুন খুঁটি তৈরির চেষ্টায় দুজনেই ব্যস্ত। তার মধ্যে ইউনূস ফেল, কারণ পুরনো ঝগড়া তার। সেই 2016 সালের আমেরিকায় সূর্যগ্রহণ হচ্ছে বলেছিলেন না ট্রাম্প জেতার পর। সুতরাং সেই থেকে ট্রাম্পের সাথে তার অবস্থার সম্পর্কটা আদৌ ভালো নয়। আর ট্রাম্প যা ওই খেপচুরিয়াস গোত্রের মানুষ, তাতে চিড়ে ভেজানো ইউনূসের পক্ষে খুব মুশকিল। সুতরাং তিনি করলেন কি, তিনি হাত বাড়ালেন নরেন্দ্র মোদীর দিকে। কোন নরেন্দ্র মোদী? যাকে আবার বলেছেন তিনি কিছুদিন ধরে নরেন্দ্র মোদীর দিকে হাত বাড়িয়েছেন, কারণ মাঝখানে তো ডিভোর্সের মামলা তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। পরের দিকে ওই 13 ফেব্রুয়ারি এবং তার কিছুদিন আগের থেকে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে তিনি ডিভোর্সের মামলা তুলে নেওয়ার কথা বলছেন ইউনূস সাহেব। তবে মোদিও কম খেলোয়াড় তো নয়। আমাদের ট্রাম্প সাহেব কি বলেছেন মোদি সম্পর্কে, যে মোদি নাকি ট্রাম্পের থেকেও তিনি ভালো দর কষাকষিটা বোঝেন। ফলে মোদির সাথে জমাতে পারেননি ইউনূস সাহেব। বিমর্ষ ইউনূস মিয়া। কিন্তু খুঁটি পেয়ে গেছেন সেনাপ্রধান ওয়াকার সাহেব। ভারতের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তো বলেই দিয়েছেন বেশ কিছুদিন ধরে টানা দুজন, অর্থাৎ দুই সেনাপ্রধান দ্বিবেদী এবং ওয়াকারুজ্জামান, এরা প্রায় কথাবার্তা বলেন নাকি। আজকাল নাকি দুই সেনাপতি ফোনে গল্প সল্প করেন। আবার মানে ওয়াকার সাহেব খুঁটি পেয়ে গেছেন, সেই জন্য তার ঘুম ভেঙেছে। এতকাল তিনি ঘুমিয়েছিলেন। এবং খুঁটি মানে যে ওয়াকার সাহেবের যে খুঁটি এখন হয়েছে, সেই খুঁটি কি করতে হবে সেটাও বলে দিয়েছেন। গত 2-3টে ভিডিওতে বলেছি ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের 3 পয়েন্ট অ্যাকশন প্ল্যানের ব্যাপারে। এই প্ল্যানের 1 নম্বরে ইউনূসকে হটাও, প্রস্তাব দাও স্বেচ্ছায় বিদায় নিতে, তাতে জান বাঁচবে, ইউনূসের মানও বাঁচবে। আর নম্বর 2 ছিল কি না, বিদায় না নিলে তাকে জোর করে তুলে নিয়ে এসে ঢুকিয়ে দাও ভেতরে। তৈরি হোক নতুন মন্ত্রিসভা, রাষ্ট্রপতি তো আছেন, অসুবিধা নেই। এবং এটা কার হবে, কার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা হবে, তার জন্য 3 নম্বরে আসি। 3 নম্বর পয়েন্ট অ্যাকশন প্ল্যান। সেখানে বলেছেন নয়াদিল্লির লুটিয়েন্সে থাকেন শেখ হাসিনা। তিনি দেশের বৈধ প্রধানমন্ত্রী। এই যে সামরিক সরকার, সামরিক রয়েছে বাহিনী বাংলাদেশে, এই ওয়াকারুজ্জামান যার সেনাপ্রধান, তিনি ব্যবস্থা করে শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছিলেন সামরিক বাহিনীর বিমানে করে ভারতে। এবং ভারতে তিনি এখানে যথাবিধি অতিথি হয়ে রয়েছেন। তাহলে 3 নম্বর পয়েন্টটা এসে গেছে যে এই তাকে আবার ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে। এবং যেভাবে ওই ওয়াকারুজ্জামান তাকে পাঠিয়ে দিয়েছিলেন দিল্লিতে, ঠিক সেই একইভাবে আবার দিল্লি থেকে তাকে ফেরত নিয়ে আসতে হবে ঢাকায়। এবং ঢাকায় নিয়ে এসে নতুন মন্ত্রিসভা করতে হবে। সেই মন্ত্রিসভা কার নেতৃত্ব হবে? অবশ্যই বলা যায় সে নেতৃত্ব হবে শেখ হাসিনার, অথবা শেখ হাসিনার অত্যন্ত কাছের তারই নির্বাচিত কারণ নেতৃত্বে। এবং তারপর কয়েক মাসের মধ্যে ভোট হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, লেভেল প্লেইং ফিল্ড সবাই পাবেন। এবং সেই ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড পেলে সেই ইলেকশনে অবশ্যই শেখ হাসিনার আওয়ামী লীগ তিনি জিতিয়ে দেখিয়ে দেবেন যে যারা এর আগের ইলেকশনগুলোতে ভোটে অংশ নেয়নি, তারা নেয়নি বলে যে তিনি ভোট জালিয়াতি করছেন তা নয়,
তারা থাকলেও তিনি ভোটে জিততেন, এবং তারা এই জন্যই সে সময় ভোটে অংশ নেয়নি, তার কারণ হেরে যাওয়ার ভয়। সেটা সেখানে কোনো রকম ভাবে যে ভোট জালিয়াতি করে জেতা তা নয়। তো এইটা এখন এই যে বাংলাদেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে সব থেকে মুষড়ে পড়েছে কারা? মুষড়ে পড়েছে ইউনূস কিংবা উপদেষ্টা যারা, ওরা তো মুষড়েছে, কিন্তু দল হিসেবে এবং দেশ হিসেবে মুষড়ে পড়েছে কারা? মুষড়ে পড়েছে পাকিস্তান। পাকিস্তানের আইএসআই যারা যুদ্ধ শেখাতে এবং বাংলাদেশে ঘাঁটি গেড়ে ভারতে হামলা করবে বলে এত প্ল্যান প্রোগ্রাম করে বাংলাদেশে এসে হাজির হয়েছিল। ওই যে ওদেশে আসিম মনির, যিনি আইএসআই এর প্রধান, তিনি ঘুরে গিয়েছিলেন সদল বলে। আবার বাংলাদেশ থেকে একদল কয়েকবার তারা চলে গিয়েছে ওখানে, এমনকি নৌবাহিনীর সাথে মহড়া পর্যন্ত দিয়ে এসছেন বাংলাদেশের সেনাকর্তাদের। এরা এত সব করেছে, আর ওয়াকার সাহেব কিছু জানতেন না? সব জানতেন। কিন্তু এখন আর সেই প্রসঙ্গে যাব না, কারণ ওয়াকার যখন এখন ঘুম ভেঙে তার যখন আবার জ্ঞান ফিরেছে, তিনি স্বাভাবিক হয়েছেন, এতদিন অস্বাভাবিক ছিলেন। সুতরাং এখন আর ওয়াকার সাহেবকে নিয়ে কিছু বলবো না। কিন্তু যাই হোক, এখন আইএসআই এর যারা বাংলাদেশে ঘাঁটি গেড়ে এখানে রোহিঙ্গাদের ট্রেনিং দিচ্ছিল, ওই জেল থেকে ছাড়া পাওয়া সমস্ত আল শামস, আল বাদর, ওই যে আল কায়দা, ওই হেফাজতে, ওই যে হিজবুল তেহরির, আর ওই যে জামাতের সবাইকে মহামানবদের ছেড়ে দিয়েছিলেন ইউনূস সাহেব। তাদেরকে শিক্ষা দিচ্ছিল, অস্ত্র শিক্ষা টিক্ষা দিচ্ছিল আইএসআই এর থেকে, পাকিস্তান থেকে লোক এসে। এখন তারা যেই খুঁজে পেয়েছে, শুনতে পেয়েছে এবং বুঝতে পেরেছে সামনে বিপদ, ভারত যে কোনো মুহূর্তে চলে আসবে এবং ধরা পড়লে এদের অবস্থা কি করে দেবে সেটা তারা নিজেরাই বুঝতে পেরে এখন কি করেছে তারা? অত্যন্ত গোপন সূত্র থেকে জানা গেছে যে এইসব খবর পাওয়ার সাথে সাথেই তারা, মানে ওই পাকিস্তানিরা, তারা তল্পি তল্পা গুটিয়ে দেশে ফেরার লাইন ধরেছে। এক ব্যাচ পাকিস্তানিরা, তারা 26 তারিখ রাত্রে তারা চলে গেছে পাকিস্তান অভিমুখে এমিরেটসের বিমানে। এমিরেটস হয়ে তারা গেছে, কারণ সরাসরি ঢাকা থেকে যদি যেতে হয় পাকিস্তানে, ভারতের ওপর দিয়ে যেতে হবে, ভারতের আকাশ সীমা দিয়ে। সেটা ভারত কি করবে সে ভয় ছিল তাদের, সেই জন্য ওখান থেকে তারা সোজা চলে গেছে দুবাই থেকে তারা গেছে আবার পাকিস্তানে। তো যাই হোক, এক ব্যাচ তো চলে গেছে গত রাত্রে, মানে 26 তারিখ রাত্রে, আর এক ব্যাচও তারা বোয়িং ধরে আজকালের মধ্যেই ফিরে যাবেন সেই চেষ্টায় রয়েছেন। আর বাপ আইএসআই ব্যাগ গোছাচ্ছে দেখে, মানে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান, তারা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে দেখে একেবারে ভেঙে পড়েছে জামাত। ওই ছাত্র শিবিরের বিরাট সমস্ত যোদ্ধারা সব ভেঙে পড়েছে। তারা ভাবলো এ কি হলো? 71-এর যুদ্ধ হয়েছিল, 9 মাস তারা রাজাকাররা বেশ গুছিয়েছিলেন এই জামাতের লোকজন। এবার যুদ্ধ শুরুর আগেই তাদের হার হয়ে গেছে। হাসিনা ফিরে এলে, ক্ষমতায় বসলে যে কতজন ঝুলবে ফাঁসির কাঠে দড়িতে, সেই ভেবে একেবারে মুষড়ে পড়েছে এই জামাত শিবির এবং জনাব রেহমানি। এর মধ্যে খবর পেলাম ক্রাইম ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, যাদের মূল চেষ্টা হচ্ছে এখন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে বিচার করে ফাঁসি কাঠে ঝোলানো, সেই যে ক্রাইম ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তার যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সেই তাজুল ইসলাম, তাকে সেনা সদর দপ্তরে গত পরশু
26 তারিখে তাকে ডেকে নিয়েছিল সেনাপ্রধান নয়, একজন মেজর জেনারেলের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ওই তাজুল ইসলামকে ডেকে পাঠিয়েছিলেন সেনা সদরে। সেখানে তিনি যাওয়ার পর প্রশ্ন বাণের মুখে পড়তে হয় তাজুল ইসলামকে। এই তাজুল ইসলাম যখন এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল 2014-15 সালে যখন বিচার চলছিল সেই পর্বে, তখন এই তাজুল ইসলাম কিন্তু ওই জামাতের যুদ্ধ অপরাধীদের হয়ে সেখানে সওয়াল করতেন। তিনি এই ক্রাইম ট্রাইব্যুনালটা তৈরি হয়েছিল শুধুমাত্র 71-এর যুদ্ধ অপরাধীদের জন্য। তার টার্মস অফ ফরমেশন কিভাবে সেটা গঠন হয়েছে সেখানে স্পষ্ট লেখা আছে। তা সত্ত্বেও ইউনূস সরকার একটা অবৈধ সরকার, সেই সরকার এসে বেআইনিভাবে সেই ক্রাইম ট্রাইব্যুনালের আওতায় আবার নিয়ে এসছে শেখ হাসিনাকে, যেটা সম্পূর্ণ বেআইনি। অবশ্য এই সরকারটা তো পুরোই বেআইনি চলছে, তো নতুন করে আর বেআইনি বলে কি হবে। তো এখন এই পরে যেটা হয়েছে যে সেই জায়গাতে যা এখানে ক্রাইম ট্রাইব্যুনালে তিনি হচ্ছেন গভর্নমেন্টের, তিনি প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তিনি এই ইউনূস সরকারের। এবং তার মূল ধান্দা হচ্ছে যেখান থেকে সেখান থেকে জোগাড় করে, সাক্ষী জোগাড় করে, মিথ্যে সাক্ষী জোগাড় করে তাদেরকে পড়িয়ে লিখিয়ে পড়িয়ে বুঝিয়ে শুনিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কেস পাকা করা। তাদের একটাই কথা, আমরা এইগুলো করেছি, আমরা অমুককে খুন করেছি, অমুককে গুম করেছি, পুলিশের লোকজন সব। তাদেরকে যে গুম করে টরাগুলো করেছে তারা কার নির্দেশে? শেখ হাসিনার নির্দেশে। শেখ হাসিনা তাদেরকে বলেছে ওকে গুম করো, ওকে খুন করো, ওরা তাই করেছে। তাই এইটা করছে কয়েকজন পুলিশ অফিসারকে, পুলিশকে সেই সময়ের তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের কাছে যখন এগুলো শেখাচ্ছে পড়াচ্ছে, তারা যখন অনেকেই রাজি হচ্ছে না এই কথাগুলো বলার জন্যে, তখন আবার তাদের উপরে নানা রকম ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, মারধর করা হচ্ছে। তো এইরকম একজন পুলিশ অফিসার, অনেক পুলিশ অফিসার, পুলিশকে ডেকে নিয়ে আসা হয়েছিল ওই আমাদের চিফ প্রসিকিউটর ওই তাজুল ইসলামের তার অফিসে, তার জায়গায়। সেখানে নিয়ে এসে তাদের উপরে চাপ দেওয়া হয়। এবং তাকে এবার কাদেরকে ডেকে আনা হয়েছিল? ডেকে আনা হয়েছিল তাদের এইরকম যারা বন্দি করে রেখে দেওয়া আছে পুলিশ অফিসার ইত্যাদিদেরকে, তাদের পরিবারের লোকজনকে ডেকে আনা হয়েছে। এবং ভয় দেখাবার জন্যে ওই তাদের পরিবারের লোকের সামনে তাদের স্বামী, তার বাবাকে ডেকে নিয়ে এসে বলা হয়েছে যে যদি তুমি আমাদের কথায় সাক্ষী দিতে রাজি না হও তাহলে তোমাকে খুন করে দেওয়া হবে। আবার তোমার সাথে এই যে তোমার ছেলে, বউ, মেয়ে যারা রয়েছে এদেরকেও কিন্তু খুন শেষ করে দেওয়া হবে, সুতরাং সাক্ষী দাও। এইভাবে চাপ সৃষ্টি করছিলেন। এই খবর সেনাপ্রধান কিংবা সেনা দপ্তরে বহুদিন আগেই এটা চলেছিল, কিন্তু এতদিন ধরে কিন্তু সেনাপ্রধান কিংবা সেনা দপ্তর কিছু বলেনি। এই মঙ্গলবার এই সেনাপ্রধানের এইসব ভাষণের পর এইবার তাকে ডাকা হয়েছে, ওই তাজুল ইসলামকে ডেকে তাকে ভয় দেখানো হয়েছে। বলা হয়েছে তুমি যা করছো এর জন্য তোমার ফল ভুগতে হবে, এক্ষুনি যা করছো সেসব করা বন্ধ করো, নইলে খুব খারাপ হবে। এবং যখন এইসব বলার পরে যখন তাজুল ইসলাম সেখান থেকে চলে যান তখন তার কান্নাকাটির মতো অবস্থা, এমন ভাবে তাকে ভয় দেখানো হয়েছিল। সুতরাং মিথ্যে সাক্ষী তৈরি করে শেখ হাসিনার সরকারকে, এরপরে যে ওই সেখানকার বিচারপতিদেরকে, ট্রাইব্যুনালের যারা বিচার করছে তাদেরকে যে ডেকে ভয় দেখানো হবে না সেনার পক্ষ থেকে, আমি সেই ব্যাপারেও আমার বক্তব্য হচ্ছে, আমার মনে করি তাদেরও ভয় দেখানো হবে যে তারা তোমরা আর বেশি এগিয়েও না, ইউনূসের দিন শেষ হয়ে যাচ্ছে। সুতরাং তারাও এখন সেনা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, আগামী দিনে আরো কাজ শুরু করবে। আর ইউনূস মিয়ার কথা এবার শেষে বলি, তিনি এখনো তার কাছে খবর পৌঁছে গেছে যে তাকে পদত্যাগ করে সরে যেতে হবে, কিন্তু তিনি এখনো যেতে চাইছেন না। এখনো তিনি ভাবছেন যে
কি হবে, আর তো কয়েকটা দিন বাঁচবো, যে কটা দিন বাঁচি এখানে বসে থাকি, আমার এই জায়গা, আমার প্রধান উপদেষ্টার জায়গা আঁকড়ে বসে থাকি, কারণ মরণ তো একদিন হবেই, সবারই হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। তো 87 বছর নিজেকেই তিনি এখন সান্ত্বনা দিচ্ছেন, 85 না 86 বছর তো বাঁচলে আর কেন, এবার চেপে বসে থাকো তোমার চেয়ারে, তুলে ফেলবে যখন তখন নয় উঠে যেও। ফাঁসি হলে আবার একটা, যে এটাও একটা রেকর্ড হবে যে শান্তির নোবেল জয়ীকে অশান্তির জন্য ফাঁসি ঘাটে চড়তে হচ্ছে, এটাও আর একটা রেকর্ড হবে। সুতরাং আপাতত তো ভোগ করে যাও, তারপরে দেখা যাবে। ওই যে আশায় বাঁচে চাষা, আমাদের ইউনূস, তিনি তো শুনেছি চাষি পরিবার না হলেও ওই সুৎখোর পরিবারের সন্তান, সুতরাং সহজে তার আসা যায় না।